জনসংখ্যা স্রোত ঢাকামুখী হওয়ায় রাজধানীর আবাসন সুবিধা চলে যাচ্ছে নাগালের বাইরে। 1500 টাকা দেওয়ার চেয়ে একটু ভালো জায়গায় থাকতাম, কিন্তু ওই টাকায় আমরা ওই জায়গা পাই না। নিরুপায় হয়ে এখন থাকতেছে। বহুতল ভবন নির্মাণের পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ। পরিকল্পনার মধ্যে জায়গাগুলো চিহ্নিত করে দিবে কোথায় কোথায় আবাসন হতে পারবে, এটাও বলে দিবে কোথায় কোথায় কি ধরনের ঘনত্বের আবাসন হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আসাদ আজিম এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভিক্ষুক ও ছিন্নমূলদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর, উন্নয়নের ধারা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান। দেশে গণতন্ত্র নেই বলেই নির্বাচন পরবর্তী নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীন দল, অভিযোগ বিএনপির। মিথ্যাচার করছে দলটি, পাল্টা অভিযোগ আওয়ামী লীগের। অবকাঠামোগত নানা ত্রুটি নিয়ে নির্মাণ হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভার, যান চলাচলে কোনো সমস্যা হবে না বলছে কর্তৃপক্ষ, ভিন্নমত বিশেষজ্ঞদের। কক্সবাজারের পর্যটন ব্যবসায় চাঙ্গা ভাব, মেগা বিচ কার্নিভালকে কেন্দ্র করে 3 দিনে আয় প্রায় 250 কোটি টাকা। এবং ভারতের পাঞ্জাবে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 3 সেনা ও 4 হামলাকারী নিহত। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলেও সন্ত্রাস বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির। রাজধানীতে ক্রমাগতভাবে বাড়ছে জনসংখ্যা। প্রতি বছর এর সঙ্গে লাখ লাখ মানুষ নতুন করে ঢাকামুখী হওয়ায় আবাসন সুবিধা চলে যাচ্ছে নাগালের বাইরে। সংকট নিরসনে যাবতীয় সুযোগ সুবিধা রেখে বহুতল ভবন নির্মাণের পাশাপাশি জমির সুষ্ঠু ব্যবহারের পরামর্শ নগরবিদদের। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসনের পাশাপাশি বিভিন্ন মেয়াদে অ্যাপার্টমেন্ট নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আবাসন বিভাগ। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। রাজধানীর সদরঘাট বুড়িগঙ্গার তীরে নির্মিত এক একটি টিনের কামরার মাসিক ভাড়া 1500 থেকে 2000 টাকা, যার প্রতিটিতে 3 থেকে 5 জন মানুষের বসবাস। শুধু ঘুমানো ছাড়া সব ধরনের প্রয়োজন মেটাতে ঘরের বাইরে যেতে হয় এসব মানুষের। 1500 টাকা দেওয়ার চেয়ে একটু ভালো জায়গায় থাকতাম, কিন্তু ওই টাকায় আমরা ওই জায়গা পাই না। না পাওয়াতে আমরা বাধ্য হয়ে এখানে থাকি। খুব কষ্ট থাকতেছে, মনে করেন দিনের বেলা অনেক দূরে তাকান জানা, বাসা তাকান জানা, ঠান্ডার জন্য যাই একটু নিচে আওয়াজ খাই। পরিবার পরিজন নিয়ে দীর্ঘ 18 বছর একটি ঘরেই পার করে দিয়েছেন রহিমা বিবি। বছরের পর বছর একই উঠোনে সুখ দুঃখ ভাগ করে 7টি ঘরে দিন পার করছে 7টি পরিবার। জনসংখ্যার অনুপাতে আবাসন সুবিধা না থাকায় সামর্থ্য থাকলেও অপেক্ষাকৃত ভালো জায়গায় বসতি গড়তে পারছেন না এসব নিম্নবিত্ত মানুষেরা। ঘরটার ভিতরে 2 জন 4 জন 5 জন 7 জন 8 জন 10 জন, মানে নিরুপায় হয়ে এখন থাকতেছে। 1.5 কোটির অধিক জনসংখ্যার নগরীতে প্রতি বছর নতুন করে বসতি গড়ছে 5 থেকে 7 লাখ মানুষ। অথচ সম্প্রতি রাজুকের গবেষণায় নগরীর গড়ে 70% মানুষের নেই আবাসন চাহিদা মেটানোর সামর্থ্য। তাই বিশালে জনগোষ্ঠীর চাহিদা মেটাতে এখনই জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন নগরবিদরা। পরিকল্পনার মধ্যে জায়গাগুলো চিহ্নিত করে দিবে কোথায় কোথায় আবাসন হতে পারবে, এটাও বলে দিবে কোথায় কোথায় কি ধরনের ঘনত্বের আবাসন হবে। বেসরকারি সংস্থাগুলোকে বাণিজ্যিকভাবে তাদের যেন উন্নয়ন হয়, তারা উন্নয়ন করতে পারে, সেই দিকে সরকার উৎসাহ দেবে। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের জন্য 1,500-এর অধিক ফ্ল্যাটের অনুমোদনের পাশাপাশি বিভিন্ন মেয়াদে ফ্ল্যাট নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আবাসন বিভাগ। 4 বা 5 বছর পরে অ্যাপার্টমেন্টগুলো যখন দাঁড়িয়ে যাবে, তখন আপনি সরকারি লেভেলের চাকরিজীবীদের অ্যাপার্টমেন্টগুলো পুরোটা পাচ্ছেন। একই সাথে এনএইচ এবং রাজুক যেভাবে এগিয়ে আসতেছে, সেখানে এই প্রাইভেট লেভেলে যারা ঢাকাতে আসতেছেন কাজ করার জন্য, তাদের আবাসনও পাবেন। ক্রমাগত বাড়তে থাকা জনসংখ্যার আবাসন চাহিদার মাত্র 7 ভাগ মেটানো হয় সরকারিভাবে। তাই সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণে বেসরকারি খাতকে অধিক কার্যকরী করার পরামর্শ নগরবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভিক্ষা বন্ধে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেঁচে থাকার জন্য যারা এই অসম্মানজনক কাজ করে তাদের জন্য কাজের সুযোগ তৈরি করে দেবে সরকার।
ওসমানী মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফুটপাথের ছিন্নমূল মানুষের জন্য তাদের নিজ এলাকায় বাসস্থান তৈরি করে দেওয়ারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ফুটপাথে বা রাস্তায় নামলে এমন ভিক্ষুকের ছবি চোখে পড়বে অহরহ। বাংলাদেশে ভিক্ষাবৃত্তি করে এমন মানুষের সংখ্যা সরকারিভাবে নিরূপণ করা না গেলেও বাস্তবে এদের সংখ্যা কম নয়। বেসরকারি সংস্থার এক হিসেবে বলা হচ্ছে বাংলাদেশে 4 লাখ মানুষের পেশা ভিক্ষা, যাদের একটি বড় অংশ থাকে ঢাকায়। জাতীয় সমাজসেবা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই জানিয়ে দিলেন অসম্মানজনক এই পেশা বন্ধ করতে হবে। তিনি বলেন ভিক্ষুকদের পুনর্বাসনের দায়িত্ব নেবে সরকার। আমি আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে বিশেষভাবে বলবো যে এই ভিক্ষাবৃত্তি যেন কেউ করতে না পারে। তাদের ঘর বাড়ি লাগবে, আমরা বিনা পয়সা ঘর বাড়ি করে দেবো। জীবন জীবিকার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দেবো, কিন্তু এই ধরনের হীন কাজ তারা করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে রাস্তায় সে ফুটপাতে ঘর বাড়ি করে থাকে, অথবা শীতের সময় ফুটপাতে রেল স্টেশনে এখানে সেখানে মানুষ পড়ে থাকে বা এমনি ওখানে থাকবে। যখন এই ধরনের পরিবার দেখবেন বা কাউকে দেখবেন, সাথে সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। সেবামূলক কর্মকাণ্ডের নামে বিদেশ থেকে অর্থ এনে আগের সরকার আত্মসাৎ করেছে এমন উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন অসচ্ছল পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নই তার সরকারের লক্ষ্য। আমরা সরকারে এসেছি মানুষের সেবা করতে, জনসেবা করতে, সমাজের সেবা করতে। এতিমদের টাকা চুরি করে খাওয়ার জন্য আসি নাই, বা এতিমদের টাকা মেরে খাওয়ার জন্য আসি নাই। আমরা এতিমদের দিতে এসেছি, যে কত দিতে পারবো, কারণ আমরা নিজেরও তো বাবা মা হারিয়ে এতিম হয়েছে। কাজে এতিম হওয়ার কষ্ট বোধহয় আমি আর রেহান আমাদের থেকে আর কেউ বেশি জানে না। কাজে আমরা সেই এদেশে কোনো মানুষ এতিম থাকবে না, তাদের দায়িত্ব আমরা নিয়েছি, আওয়ামী লীগ সরকার নিয়েছে, আমি নিয়েছি। প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে প্রতিবন্ধীদের তালিকা করা হয়েছে, 14 লাখ প্রতিবন্ধীকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে 6 লাখ প্রতিবন্ধীকে মাসিক ভাতা দেয়া হচ্ছে। এর আগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ব্রেইল বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা না গেলে জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় আগামী 5 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ডাকা সমাবেশের অনুমতি দেয়া হবে বলে আশা প্রকাশ করেন ফখরুল। আগামী 5 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে একটি শান্তিপূর্ণ জনসভা করবার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আমরা চিঠি দিয়েছি। আমরা আশা করছি যে তারা তাদের এই সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করবার জন্য আমাদের অনুমতি দেবেন। দমনমূলক ঘটনা চলছেই গত কয়েক বছর ধরে। এইভাবে গণতন্ত্রকে কখনো সাস্টেইনেবল করা সম্ভব হবে না। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য অবিলম্বে যে বিষয়টা প্রয়োজন তা হচ্ছে বিরোধী দলের সঙ্গে কথা বলা, অন্যথায় উগ্রতাকে এবং জঙ্গিবাদকে প্রতিরোধ করা অত্যন্ত দুঃসহ হয়ে দাঁড়াবে। পৌর নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। 30 তারিখ যে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে পার্শ্ববর্তী দেশ পশ্চিম বাংলার নির্বাচনের চেয়েও অনেক বেশি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ছিল। প্রকৃতপক্ষে তাদের জ্বালাও পোড়াও রাজনীতির কারণে তাদের সমর্থকরা, নেতাকর্মীরাও যে তাদের কাছ থেকে দূরে সরে গেছেন, বেগম খালেদা জিয়াকে সেই সত্যটি অনুধাবন করার জন্য অনুরোধ জানাই। বেগম খালেদা জিয়ার শীঘ্রই সরকার পরিবর্তন হবে বলে যেই কথাটি বলেছেন, এতে তিনি যে ভিতরে ভিতরে এখনও ষড়যন্ত্রে লিপ্ত এবং অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার উৎখাতের চেষ্টায় লিপ্ত, সেটি তার বক্তৃতার মাধ্যমে স্পষ্ট হয়েছে। বিজয়ী কিংবা পরাজিত যেই হোক, পৌর নির্বাচনে অংশ নেওয়া বিদ্রোহী প্রার্থীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে আবারও জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে নির্বাচনী সহিংসতায় বরগুনায় আহত আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। যারা বিদ্রোহী হিসেবে নির্বাচন করেছে তারা কে জয়লাভ করলো কে পরাজিত হলো এটা আমাদের কাছে বিবেচ্য নয়।
আমাদের কাছে একটাই বিবেচ্য হচ্ছে যে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে একই শাস্তি বহাল থাকবে। তাদের সকলকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল এবং আমরা আগামী ওয়ার্কিং কমিটির মিটিংয়ে এদেরকে চূড়ান্ত বহিষ্কারের জন্য আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 195 জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনা কর্মকর্তার প্রতীকী গণবিচারের পক্ষে জনমত সংগ্রহে মতিঝিল শাপলা চত্বরের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বেসরকারি সংগঠন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ গণবিচার। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। আগামী 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে ওই পাকিস্তানি সেনা কর্মকর্তাদের প্রতীকী গণবিচার করবে সংগঠনটি। 44 বছরে পাকিস্তান তাদের বিচার করেনি, বরং তাদেরকে নানাভাবে পুরস্কৃত করে বাংলাদেশের সাথে প্রতারণা করেছে এই গণহত্যাকারী প্রতারক রাষ্ট্র পাকিস্তান। বাংলাদেশ বিরোধী হীন চক্রান্ত ও ইতিহাস বিকৃতির প্রতিবাদে 3রা জানুয়ারি বিকেল 3টায় মতিঝিল শাপলা চত্বরে এক সমাবেশ ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। সর্বস্তরের পেশাজীবী, শ্রমিক, কর্মচারী, ছাত্র জনতাকে সমাবেশে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে। দুপুরের সময় আরো থাকছে। একদিনের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে আরেক দফা বাড়ল আমদানিকৃত চিনির দর। বেড়েছে চাল, তেল ও ডালের দামও, কমেছে পেঁয়াজ, রসুনের দর। 31 জানুয়ারির মধ্যে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। তবে 17 জানুয়ারির মধ্যে সংশোধনের আবেদন করা যাবে। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান তিনি। ছিটমহলবাসীদেরকে ইউনিয়ন এবং ওয়ার্ডের আওতায় আনা গেলে দ্রুতই তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। হালনাগাদ যে কর্মসূচি, এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত না হয়ে থাকেন, আপনি নতুন করে ভোটার হওয়ার জন্য দাবি করতে পারেন। এই দাবি আপত্তি সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ হলো 17 জানুয়ারি। আমরা এটি চূড়ান্ত করে 31 জানুয়ারি 2016 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। খসড়া তালিকা অনুযায়ী ভোটার বৃদ্ধির হার 4.5%। নকশা করা হয়েছে বাম হাতে চালিত গাড়ির কথা মাথায় রেখে। নির্মাণ কাজও এগোচ্ছে সেভাবে। তবে ফ্লাইওভারটি আদতে ব্যবহার হবে দেশে প্রচলিত ডান হাতে চালিত গাড়ির জন্যই বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের সর্বশেষ এই ত্রুটি নিয়ে গণমাধ্যমে অভিযোগ উঠলেও তা আমলে নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলছেন এই ফ্লাইওভারে যান চলাচলে কোনো সমস্যা হবে না, যদিও ভিন্নমত রয়েছে বিশেষজ্ঞদের। তাফসির বাবু রিপোর্ট। তেজগাঁও 7 রাস্তায় ফ্লাইওভারের এই অংশটি ব্যবহার হবে গাড়ি নামার জন্য, আর মগবাজারের দিকে একটু এগিয়ে তৈরি হচ্ছে ফ্লাইওভারে ওঠার র্যাম্প। তবে নামার র্যাম্পের তুলনায় ওঠার এই র্যাম্পটির ঢালের উচ্চতা তুলনামূলকভাবে বেশি। এতে করে বাড়তি শক্তি খরচ করে ফ্লাইওভারে উঠতে হবে প্রতিটি গাড়িকে। এই দশা ফ্লাইওভারের সবগুলো ওঠানামার র্যাম্পের। মগবাজার মৌচাক ফ্লাইওভারের এই নকশাটি করেছে মার্কিন একটি প্রতিষ্ঠান। সেই দেশে গাড়ি চলে রাস্তার ডান লেন ধরে, কিন্তু বাংলাদেশে গাড়ি চলাচল করে রাস্তার বা লেন ধরে। ফলে মার্কিন নকশা অনুযায়ী খাড়া এই র্যাম্পগুলো ব্যবহার করার কথা ছিল গাড়ি নামার জন্য, কিন্তু বাংলাদেশে এখন সেটি ব্যবহার হবে গাড়ি ওঠার জন্য। যদিও নকশার এই ঘাটতিকে কোনো গুরুত্বই দিতে চান না প্রকল্প সংশ্লিষ্টরা। ফ্লাইওভার বা রাস্তা এটা কিন্তু লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ডের জন্য ভিন্ন রকম করে কোনো নির্মাণ করা হয় না। এটা গাড়ির ভিন্নতা থাকে, আর ট্রাফিক ম্যানেজমেন্ট যারা করে, ট্রাফিক কোন দিকে চালাবে, কোন দিকে যাবে, কোন দিকে আসবে, এটা ট্রাফিক ম্যানেজমেন্টের সম্পূর্ণ বিষয়। তবে বিশেষজ্ঞরা বলছেন ওঠার র্যাম্পের ঢাল উঁচু হলে দুর্ঘটনার পাশাপাশি সেখানে যানজট সৃষ্টির আশঙ্কা থাকবে। যে যান চলাচলগুলি করবে প্রত্যেকটা যানের ক্ষেত্রে অতিরিক্ত যান ক্ষয় হবে, অনেকে উঠতে চাইবে না, কারণ উঠাটা যখন কঠিন হবে তখন এর টেইলে, এর শুরুতে এক ধরনের যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবলতর হবে। তবে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা একথা স্বীকার করতে নারাজ। নির্দিষ্ট সময়ে সিগন্যাল ছাড়লে পরে আমার গাড়ি যেন নিচেই দাঁড়ানো থাকে, নিচের থেকেই যেন পার হয়ে যায়, ফ্লাইওভারের উপরে যাতে গাড়ি না থাকে সেই জায়গাটুকু রেখে তারপরে কিন্তু আমার স্লোপ নির্ধারণ করা হয়। তবে আমার ম্যাক্সিমাম যে লিমিটটা আছে সেই লিমিটটা আমি ক্রস করতে পারবো না। আমরা কিন্তু এইভাবে স্লোপ নির্ধারণ করি। তার দাবি ফ্লাইওভারে যান চলাচল শুরু হলেই সব সন্দেহ সংশয় দূর হবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে।
পুরনো বছরকে বিদায়, নতুন বছরকে বরণের পাশাপাশি মেগা বিচ কার্নিভালকে কেন্দ্র করে গত 3 দিনে প্রায় 250 কোটি টাকার ব্যবসা করেছে পর্যটন শহর কক্সবাজারের ব্যবসায়ীরা। এতে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় ফিরেছে চাঙ্গা ভাব। ব্যবসায়ীরা বলছেন, সরকার ঘোষিত পর্যটন বর্ষ 2016 উপলক্ষে আয়োজিত মেগা বিচ কার্নিভাল পর্যটনের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে। সুজউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে পর্যটন নগরী কক্সবাজারে ভিড় করেছেন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক। এছাড়া সরকার ঘোষিত পর্যটন বর্ষ 2016 উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী মেগা বিচ কার্নিভালকে ঘিরে পর্যটকদের পদচারণায় মুখরিত সৈকতের প্রতিটি পয়েন্ট। এখানকার 400-রও বেশি হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্টগুলো পর্যটকে কানায় কানায় পূর্ণ। হোটেল কর্তৃপক্ষ বলছে, এবার ব্যবসা হয়েছে খুবই ভালো। সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস কিন্তু বয়ে গেছে এবং আমাদের বিজনেস গতবারের চাইতে এবার অনেকাংশে ভালো। আশা করছি যে ইন ফিউচারে আমরা এই ধরনের গেস্টই পাবো। শুধু হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ কিংবা রিসোর্ট নয়, জমজমাট ব্যবসা সৈকত এলাকার বার্মিজ মার্কেটগুলোতেও। ক্রেতাদের উপচে পড়া ভিড় এখানে। বিশেষ করে বার্মিজ আচার, বাদাম, শামুক, ঝিনুকের ঘর সাজানোর উপকরণ এবং শুটকি সহ নানা পণ্যের কেনা বেচায় সরগম দোকানগুলো। আমাদের কথা বলে সময় পাইতেছি না, মানে অনেক বেচা বিক্রি, মানে বেশি। যেভাবে ব্যবসা হয়েছে খুব ভালো হইতেছে। রিসোর্ট মালিক ও ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, গত 3 দিনে কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট খাতে প্রায় 250 কোটি টাকার ব্যবসা হয়েছে। মেগা বিচ কার্নিভাল ও 31 নাইটে আমরা যারা ব্যবসায়ী বিন্দু আছি, আমরা ভালো ব্যবসা করতেছি। যে উৎসবটা হয়েছে এটা পর্যটনের জন্য খুবই ইতিবাচক। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে গত কয়েকদিনে বেড়াতে এসেছেন 3 লাখেরও বেশি পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার। বাগেরহাটে চিত্রা নদী তীরবর্তী চরে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে বনভূমি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন এখানে। পুরো এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রাও। সুন্দরবন থেকে 80 কিলোমিটার উত্তরে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের এ চরে বাড়ছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। নদী তীরের রায়গ্রাম, গুরুদগাতি, ডুমুরিয়া ও আডুলিয়া সহ 20টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে এ বন। এ বনে রয়েছে গোলপাতা, কেওড়া সহ সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ। তাই এ বনকে নতুন সুন্দরবন দাবি করে বন বিভাগকে সংরক্ষণের পদক্ষেপ নিতে অনুরোধ স্থানীয়দের। দীর্ঘদিনেও আধুনিকতার ছোঁয়া লাগেনি শরীয়তপুরের জেলা শিল্পকলা একাডেমিতে। উন্নত প্রশিক্ষক, উপযুক্ত পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়নের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পচর্চা। তবে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শরীয়তপুর প্রতিনিধি এমআর রিপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছোট্ট পায়ে ঘুঙুরের ঝংকার, সঙ্গীতের তাল লয় ছন্দে মুখরিত শরীয়তপুরের শিল্পকলা একাডেমি। কিন্তু এই ছোট্ট শিশুদের নাচের মুদ্রাগুলোই যেন কাঁপিয়ে দেয় জরাজীর্ণ এই ভবনটিকে। 37 বছরের পুরনো ভবনটির এখানে সেখানে পলেস্তারা খসে পড়েছে অনেক আগেই। টিনের চালাগুলো ফুটো হয়ে গেছে। বর্ষা মৌসুমে পানি ঝরে নষ্ট হচ্ছে বাদ্যযন্ত্র। আমাদের শিল্পকলার পরিবেশ খুবই খারাপ, যেখানে থাকার মতো কোনো উপযুক্ত একটা জায়গা নেই যেখানে বসে আমরা গান করব। এমনই স্যাঁত হয়ে গেছে যে এখানে আমরাও ক্লাস করতে এসে অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। বাচ্চারাও এই অ্যালার্জি, শ্বাসজনিত শ্বাসকষ্ট, বিভিন্ন সমস্যা, বিভিন্ন রোগে ভুগতেছে। অবকাঠামোগত সমস্যা সহ শিক্ষক সংকট, এমনকি সামাজিক নিরাপত্তাহীনতা শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে আরো প্রতিকূল পরিবেশ। গাড়িগুলো এমন ভাবে পার্কিং করে রাখে যাতে আমরা বের হতে পারি না, বা গাড়ির ভিতরে চালকরা বসে শীষ দেয়, বাজে মন্তব্য করে। নানা সংকটের কথা স্বীকার করে একাডেমির উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যদি একটি আধুনিক ভবন নির্মাণ সম্ভব হয় তাহলে জেলা শিল্পকলা একাডেমির কল্যাণে এই জেলার শিল্প সংস্কৃতির ব্যাপক উন্নতি সাধিত হবে বলে আমি বিশ্বাস করি। শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমিতে নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন বিভাগে 3 শতাধিক শিক্ষার্থী রয়েছে, যাদের জন্য স্থায়ী এবং অস্থায়ীভাবে শিক্ষক রয়েছেন 10 জন। সময় সংবাদ, শরীয়তপুর। দুপুরের সময় আরো থাকছে। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনেও চলছে দোকান নির্মাণ কাজ। ছুটির দিন হওয়া মেলায় দর্শনার্থীদের ভিড়। শিগগিরই নিরাপদ খাদ্য আইন 2013 বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে ভিটা চাল ব্র্যান্ডের পুষ্টি চাল প্রবর্তনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী আরও জানান, আইনটি বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম প্রায় শেষ, এখন অপেক্ষা চূড়ান্ত অনুমোদনের। নিরাপদ খাদ্য আইন 2013 আমরা কার্যকর করতে যাচ্ছি। আমাদের নিরাপদ খাদ্য আইন 2013 কার্যকর করার জন্য যে কাজগুলো করার বিধি তৈরি করা, কর্তৃপক্ষ তৈরি ইতিমধ্যে হয়ে গেছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, প্রবিধিমালা তৈরি হয়েছে এবং ফুড কোর্ট প্রত্যেকটা জেলায় জেলায় আদালত স্থাপিত হয়েছে এবং আমরা পুরোদমে সেই কাজটা করতে যাচ্ছি। মাত্র একদিনের ব্যবধানে রাজধানীতে আরেক দফা বাড়ল আমদানি করা চিনির পাইকারি দর। বেড়েছে বোতলজাত ও খোলা সয়াবিন আর সব ধরনের ডাল দামও। অন্যদিকে ধান সংকটের পাশাপাশি চাহিদা অনুযায়ী পাটের মোড়ক না পাওয়ায় বেড়েছে চালের দাম। যদিও চলতি সপ্তাহে কমতির দিকেই রয়েছে পেঁয়াজ, রসুন, আলু আর আদার বাজার দর। মাসখানেক ধরেই দেশের বাজারে অস্বাভাবিকভাবে উঠানামা করছে চিনির দাম। 32 টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রতি কেজি চিনির দাম 2-1 টাকা করে বেড়ে চলতি সপ্তাহে তা গিয়ে ঠেকেছে 44 টাকায়। নিত্য প্রয়োজনীয় পণ্যটির এমন অব্যাহত দাম বৃদ্ধির পেছনে চাহিদার তুলনায় কম সরবরাহকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। গতকালকে আপনার চিনির দাম ছিল আপনার 2110 থেকে 20 টাকা, আজকে আমরা বিক্রি করতেছি চিনি 2160 থেকে 65 টাকা। আর খোলা তেলের দামও আপনার বেশি, যেটা আপনার পাম সেটা আপনার আমরা কেজি প্রতি বিক্রি করতেছি 60 টাকা, যেটা আপনার সুপার সেটা 75, আর সয়াবিন তেল 85 টাকা। একইভাবে বেড়েছে মসুর, খেসারি, ছোলা, বুট সহ অধিকাংশ ডালের দাম। অন্যদিকে বাজারে ঘাটতি নেই চাল সরবরাহেও, তবুও বাড়ছে মিনিকেট, আটাশ, নাজির শাহী সহ অন্যান্য চালের দাম। আটাশ আর মিনিকেট ওইটা আপনার সিজন শেষ, আর 2 মাস 2.5 মাস আছে। ধানের সংকটের কারণে দাম একটু বেশি। ওরা বলে যে বস্তা আমরা পাচ্ছি না, 2-4 দিন পরে বস্তা আসবে, আসলে দেব না। এদিকে গেল কয়েক সপ্তাহ ধরে বাজারে ঝাঁজ কমতে শুরু করেছে পেঁয়াজের, পাশাপাশি দাম কমছে আদা, রসুন আর আলুরও। গত সপ্তাহে যে আলুটা বেচছি আমরা 25-26 টাকা, আজকে 23-24 টাকা। আদা রসুন আগের সমানে আসছে 40-38 টাকা, রসুন 120 টাকা। আর পেঁয়াজের বাজার কমছে, আগে ছিল 26-27, আজকে 23-24-25। এর থেকে বাজার কমবে, বাড়ার কোনো সম্ভাবনা নাই। যদিও একেবারেই অপরিবর্তিত রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধ আর সব ধরনের মশলার বাজার দর। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর গোদাগাড়িতে টমেটো চাষ পেয়েছে নতুন রূপ। এলাকার কৃষকেরা প্রথমবারের মতো মাচাতে টমেটো চাষ করে অনেক বেশি লাভবান হচ্ছেন। পাইকারিরাও বলছে, জমিতে চাষ করা টমেটোর চেয়ে মাচার গাছ পাকা টমেটোতেই ভোক্তাদের আগ্রহ বেশি। কৃষি কর্মকর্তাদের দাবি, এই টমেটো আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ায় সম্ভাবনা গড়ে উঠছে এর বিদেশি বাজারের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। বাঁশের মাচায় সারি সারি টমেটোর গাছ, আর এ গাছে থোকায় থোকায় কৃষকের স্বপ্নের টমেটো। জমি থেকে মাচার এ গাছ 4 মাস বেশি ফল দেয়, আর আকারেও বড় হয় এর টমেটো। বিজলি 11 জাতের এ গাছে অল্প যত্নেই ঝুড়ি ভরে ওঠে কৃষকের। জমির টমেটোর যখন শেষ সময়, তখন এ বাগান থেকে প্রতি বিঘায় কৃষক টমেটো তুলছে 6 থেকে 7 মণ। এর ফলন আর মূল্যে আশাবাদী কৃষক। আগে আমরা যে টমেটোটা চাষ করতাম ওটার ফলনও কম এবং বাজারে চাহিদা ছিল না। এটা আমরা গাছেই পাকে এবং দীর্ঘদিন যাবৎ ফল পাওয়া যায়। ফলন বেশি, আবার দামও বেশি, খাইতেও ভালো। গেল বছর খুচরা বাজারে রাসায়নিক স্প্রে করা টমেটোর দাম পায়নি পাইকাররাও, তাই ভালো দামের প্রত্যাশায় মাচার টমেটোতে আগ্রহ দেখাচ্ছেন তারা। বাগানের টমেটোগুলি আগে বিক্রি হয়, কারণ ওটা গাছ পাকা, এজন্য ওটা কাস্টমার বেশি ধরে। শহরে যারা কিনা খায় তারা এটা টানে, আর যে ছোট মালটা আসে এই মালটা টানে না। আর গাছ পাকা টমেটোর গুণগত মান ভালো হওয়ায় কৃষককে এর চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। দিন দিন যদি গ্রহণযোগ্যতা বাড়ে, তাহলে এটা আমরা আন্তর্জাতিক মানের ফল উৎপাদন করতে সক্ষম হব। আমাদের যা যা সহায়তা চাষি ভাইকে দেয়ার, আমরা সেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে দিয়ে যাচ্ছি। এবছর গোদাগাড়িতে সনাতন পদ্ধতিতে 2500 হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। প্রতিমণ টমেটোতে কৃষক দাম পাচ্ছে 600 থেকে 700 টাকা, অথচ মাচার টমেটো বিক্রি হচ্ছে মণ প্রতি 1400 থেকে 1600 টাকায়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে রাজধানী শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী হাজেরা শুলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে।
শিউলে। আসাদ, আজকে দ্বিতীয় দিনের দুপুর গড়িয়ে এখনই বিকেল গড়াচ্ছে, তবে সকাল থেকে আমি এখানে ছিলাম এবং দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে মেলায় ক্রেতা এবং দর্শনার্থীর সমাগম বেড়েছে। যদিও সাধারণত বছরে মেলার শুরুর দিকে ক্রেতাদের সমাগম কিছুটা কম থাকে, তবে এবার পরিস্থিতি অনেক ভালো এবং রাজনৈতিক কোনো অস্থিরতা নেই এবং স্কুলগুলো বন্ধ রয়েছে, তাই অভিভাবকরা অনেকটা অবসরে আছেন। তাই এছাড়া সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে অনেকে এসেছেন। এছাড়া আমরা স্কুলের শিক্ষার্থীরাও এসেছে, পাশাপাশি বিভিন্ন বয়সী নারী পুরুষ এবং শিশুদের অংশগ্রহণ আমরা দেখেছি। এবারে মেলায় কিন্তু প্রথমবারের মতো 60টি নতুন দেশ অংশগ্রহণ করেছে এবং প্রতি বছরই কিন্তু মেলার ব্যাপ্তি বাড়ছে এবং মেলার পরিসর বাড়ার কারণে আগামী বছর থেকে 2018 সালের পর থেকে পূর্বাঞ্চলে স্থায়ী কাঠামোতে মেলা করার সিদ্ধান্ত নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। তো বলা যায় প্রথম দিনেই মেলার সমাগম জনসমাগম অনেকটাই ভালো এবং ক্রেতারা যেমন বিভিন্ন স্টলে ঘুরে দেখছেন, অনেকেই কিন্তু পাশাপাশি কেনাকাটাও করছেন। অনেকে আসছেন দেখার জন্য যে কি কি পণ্য এসেছে, তবে তারা বলছেন যে যেহেতু প্রথম দিনে ভিড় কম থাকে তাই তারা অনেকে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন এবং তাদের ভালো লাগছে। তবে এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখনো কিন্তু অনেক স্টলই পুরোপুরি রেডি হয়নি, বিশেষ করে বিদেশি স্টলগুলো আমরা দেখেছি পাকিস্তান, ভারত, ইরান সহ অনেক স্টলই এখনো রেডি হয়নি এবং এসব স্টল রেডি হতে আরো 2 থেকে 3 দিন সময় লাগতে পারে আমাদেরকে জানিয়েছেন স্টলগুলোর পাকিস্তানি এবং ভারতীয় মালিকরা, এবং তারা এখানে কিছুটা অসন্তোষ জানিয়েছেন যে উদ্বোধন হওয়ার স্টল রেডি হওয়ার আগে উদ্বোধন হওয়া যাওয়ার কারণে তারা হয়তো কিছুটা ব্যবসায়িক ক্ষতিতে পড়তে পারেন। তবে এখানে জানিয়ে রাখি যে মেলায় 22টি দেশ, বিশেষ করে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং বাংলাদেশ সহ বিশ্বের 22টি দেশের বিভিন্ন ধরনের পণ্য তারা এখানে আনা হয়েছে এবং সেখানে গৃহস্থালী সামগ্রী যেমন রয়েছে কসমেটিক্স আইটেম, জুয়েলারিস আইটেম, পোশাক থেকে শুরু করে মোবাইল ফোন, টিভি, ফার্নিচার, এক কথায় বলা যায় যে নিত্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী এখানে তারা প্রদর্শন করছেন এবং এই বাণিজ্য মেলাকে আমাদের দেশের ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে একটা অভিজ্ঞতা বিনিময় যেমন সুযোগ থাকে, তো এই মেলায় তাদের এই পণ্যগুলো প্রদর্শন এবং বিক্রি একটা বড় সুযোগ থাকে এবং সব প্রতিষ্ঠানই আমরা দেখতে পেয়েছি যে বেশ ছাড় দিয়েছে, তাদের নতুন নতুন অফারও আছে এবং তারা আশা করছেন যে মেলার বাকি দিনগুলোতে তাদের বিক্রি আরো বাড়বে। আচ্ছা, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকের মধ্যে সর্বশেষ তথ্য। সহকর্মী হাজিরা শিউলি জানাচ্ছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিনের খবরাখবর। প্রথম শ্রেণী থেকেই কোচিংমুখী হওয়ার কারণে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না খুলনার শিশুরা। এতে প্রতি বছর নগরীর প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে কমছে শিক্ষার্থীর সংখ্যা। অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর অভাবে বন্ধ করে দেয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর ক্লাস। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা জীবনের শুরুতেই শিক্ষার্থীদের জন্য যেটি প্রয়োজন, কোচিংয়ে যাওয়ার কারণে সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। তরিকুল ইসলামের রিপোর্ট। সরকারি স্কুলে সন্তানকে ভর্তি করাটা পিতামাতার জন্য সামাজিক মর্যাদার বিষয়। এমন মনোভাব থেকেই নার্সারি স্কুল পেরোতেই শুরু হয় ভর্তিযুদ্ধের প্রস্তুতি। স্কুল ছেড়ে অভিভাবকরা কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ছুটতে শুরু করেন কোচিং সেন্টারগুলোতে। খুলনা মহানগরীতে 10 বছর আগে থেকে শুরু হয় শিক্ষার্থীদের কোচিংমুখী যাতায়াত। সঠিক পরিসংখ্যান না থাকলেও বর্তমানে নগরীতে তৃতীয় শ্রেণীতে ভর্তি কোচিং সেন্টারের সংখ্যা আনুমানিক 2 শতাধিক। স্কুলে সেরকম কোনো ব্যবস্থা না থাকে আমরা কোচিং সেন্টারগুলোতে আসছি। কোচিং সেন্টার তো বলবো না, আমরা কোচিং সেন্টার বললে আবার একটু অন্যরকম বলা হয়, এই জন্য আমি বলবো যে ভালো স্যারদের তত্ত্বাবধানে থেকে একটু গার্জিয়ানরা তাদের সন্তানদের লেখাপড়া করাতে চায়। ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অধিকাংশ বিদ্যালয়ে আশঙ্কাজনকভাবে প্রতি বছর কমছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা। খুলনা শহরের অধিকাংশ স্কুলে দেখা যায় যে ক্লাস 2তে হাজিরা দেখানো হচ্ছে, এটা অনেক সময় মিথ্যা দেখানো হচ্ছে। ভালো স্কুলে পড়ানোর জন্য আজকে হচ্ছে কোচিং সেন্টারগুলোতে যাচ্ছে। আর কোচিং সেন্টারগুলো বছরের প্রথমে আমি জানি না কিভাবে লিফলেটগুলো দেয় 100%-এর নিশ্চয়তা, তারা এই নিশ্চয়তাটা কোথায় পাচ্ছে। শিক্ষাবিদদের মতে একজন শিশুর শিক্ষা অর্জনের জন্য স্কুলে যাওয়ার বিকল্প কিছু নেই। স্কুলের তো কোনো বিকল্প নেই। একটি বাচ্চা স্কুলে যা শুধু পড়াশোনা করার জন্য যায় না, সেখানে আরও অনেকগুলো ছাত্রছাত্রীর সাথে তারা মিলিত হয়, তাদের একটা মিলিত প্রাণের উৎসব গড়ে ওঠে এবং তার মধ্য দিয়ে তারা
আদব শেখে, কায়দা শেখে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেনের সংখ্যা ৩৫২টি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। গাইবান্ধায় ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সদর হাসপাতালে একদিনে শিশুসহ ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানান, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৯ জন শিশুসহ ৩৬ জন ভর্তি হন। এদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত ১০ জন রোগী রয়েছে। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় ও মেঝেতে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শীতের তীব্রতা বাড়ায় ভাইরাসজনিত কারণে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুধু বমি আর পাতলা পায়খানা, এই কারণে আমরা এই সদর হাসপাতালত বাচ্চা নিয়ে আসছি। বমিটা একটু না কন্ট্রোলে আসলো, তখন শুধু পানির মতন পাতলা পায়খানা করতেই থাকলো। এরপরে এখন একটু মোটামুটি সুস্থ আছে। যে পরিমাণ পাতলা পায়খানার পর বাচ্চাকে ঘন ঘন খাবার স্যালাইন খাওয়াতে হবে। এরপর তাকে ঠান্ডা লাগানো যাবে না, এবং মায়ের বুকের দুধটা যদি ঘন ঘন খাওয়ানো যায় তাহলে এটা অনেকটা বাড়িতেও অনেক সময় বাচ্চারা ২-১ দিনের মধ্যেই হয়তো সুস্থ হয়ে যাবে। চট্টগ্রামের রেলওয়ে স্টেশন কলোনিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭টি বসতঘর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে ওই কলোনিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। পরে খবর পেয়ে চট্টগ্রামের নন্দনকানন, চন্দনপুরা ও বন্দর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন লাগছে, তাই আমার খালার ঘর বাঁচাইতেছি, দেখি কোনো বাঁচে নাই, সব জ্বলে গেছে। আমার খালা জান নিয়ে বাইরে হয়ে গেছে, সব জ্বলে গেছে। চাল, ডাল, খাতা, কাপড়, টাকা ছিল ২০,০০০, ওগুলো শেষ। আগুনটা সাধারণত লুজ ওয়ারিং কারণে লাগতে পারে, এরকম আমরা ধারণা করতেছি। তারপরে আমরা দেখবো, তদন্ত করে দেখবো। আসাদ গেট নিউ কলোনি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন ওই এলাকার নারী বাসিন্দারা। এলাকার সন্ত্রাসী লেলিয়ে দিয়ে একটি মহল তাদের উপর হামলা চালিয়েছে বলে দাবি করছেন তারা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নিউ কলোনিবাসী। তাদের দাবি, দীর্ঘ ৫৩ বছর যাবৎ ভাড়াটিয়া নয়, বরাদ্দকৃত হিসেবে বসবাস করে আসছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সাংবাদিক, সাহিত্যিক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সরকারের ঘোষণা থাকলেও ভবন নির্মাণের পর ফ্ল্যাট গ্রহীতাদের নামের তালিকায় বর্তমান বাসিন্দাদের নাম রাখা হয়নি বলে অভিযোগ করেছেন তারা। এতে ১১৪টি পরিবার অনিশ্চয়তার মাঝে পড়েছে বলে দাবি করছেন কলোনিবাসী। প্রবাসে বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে নিউ ইয়র্কে খ্রিস্টীয় নববর্ষকে বরণ করে নিয়েছেন প্রবাসী বাঙালিরা। নতুন বছর উদযাপনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য, টিএম মামুনের ছবি নিয়ে পাঠানো রিপোর্ট। বিশ্বব্যাপী অনাচার আর সন্ত্রাসের বিরুদ্ধে সকল ভয়কে জয় করে সংকল্প আর সম্ভাবনায় নতুন বছরকে বরণ করল নিউ ইয়র্কবাসী। বিশ্বখ্যাত টাইম স্কয়ারে রাত 12টায় নতুন বছরের বিগ অ্যাপল দেখতে উপস্থিত হয়েছিল প্রচুর সংখ্যক বাঙালি। আজকে আমি টাইম স্কয়ার আসছি নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য। এখানে এসে খুব ভালো লাগছে। দেশবাসী সবাইকে নিউ ইয়ার শুভেচ্ছা, সবার নতুন বছরটা ভালো কাটুক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমি এখানে অনেক মজা করতেছি আমরা। সো হ্যাপি নিউ ইয়ার গাইস। এবং প্রত্যেকেই একে অন্যকে আলিঙ্গন করে পরস্পরের শুভকামনার মধ্য দিয়ে এই নববর্ষকে গ্রহণ করলো। ভেদাভেদহীন উৎসবে অনেকেই জানালেন নতুন বছরের সংকল্পের কথা। ধর্ম, বর্ণ, যে কোনো দেশ জাতি নির্বিশেষে যেন এভাবেই পরিবেশটা থাকুক। বাংলাদেশে যেন শান্তি আসুক আর সমৃদ্ধি আসুক, সবাই যেন একসাথে থাকতে পারে। আর বাংলাদেশের আমরা সবসময় উত্তর কামনা করি। নতুন এবছরে প্রবাসী বাঙালিদের সমৃদ্ধি কামনায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। Definitely going to be a great year 2016 for everybody. I want to wish every Bangladeshi happy new year and many success to everyone. সকল অশুভ শক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকেই ধারণ করেন সবাই। নতুন বছরকে বরণ করে নিতে এসে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় শুভেচ্ছা জানালেন প্রবাসীরা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক।
ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের একটি বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৩ সেনা ও ৪ হামলাকারী নিহত হয়েছে। শনিবার ভোরে হামলার পর পাঠানকোট জম্মু মহাসড়কে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। এনডিটিভি জানায়, সামরিক পোশাকে 4 জন সশস্ত্র সন্ত্রাসী পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালায়। এদিকে এই ঘটনা পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করে সন্ত্রাস বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। হামলার ব্যাপারে গোয়েন্দা সতর্কবার্তা বাস্তবে ভয়াবহ রূপ নেয় শনিবার ভারতীয় সময় ভোর 3:30টায়। পাকিস্তান সীমান্তের 50 কিলোমিটার দূরে পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালায় একদল বন্দুকধারী। পাঞ্জাব জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সড়ক মহাসড়কে ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর পোশাকে সন্ত্রাসীরা হামলা চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। এক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এই হামলার পেছনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের সম্পৃক্ততা থাকতে পারে। শুক্রবার ছিনতাই হওয়া পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়। সন্ত্রাসীদের ধরতে রাস্তার গাড়িগুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। তবে সন্ত্রাসীরা বিমান ঘাঁটির MiG-29 ও হেলিকপ্টারের কোনো ক্ষতি করতে পারেনি বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে হামলায় উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটে। বিমান ঘাঁটিতে হামলার ঘটনার অভিযান শুরু হয় ভোর 4টার দিকে। তবে এখনো ভেতরে 4 থেকে 5 বন্দুকধারী রয়ে গেছে। আশা করছি অচিরেই বিমান ঘাঁটিকে শত্রুমুক্ত করতে পারবো। এদিকে এ ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে পাক ভারত সম্পর্কের অগ্রগতিকে থামানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য প্রতিবেশী দেশের মতোই পাকিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত। তবে সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। গেল বছরের আগস্টে রাজ্যের গুরুদাসপুরের এক পুলিশ স্টেশনে সন্ত্রাসীরা হামলার পর দ্বিতীয়বারের মতো পাঞ্জাবে এমন ঘটনা ঘটল। জাহিদুর রহমান, সময় সংবাদ। ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকির জবাব হিসেবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির তরফ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কর্মসূচি আরও সম্প্রসারণের নির্দেশ আসার পরদিন এই ঘোষণা দিল তেহরান। শুক্রবার ইরানের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, 5000 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুর ওপর হামলা চালাতে পারে এবার এমন ক্ষেপণাস্ত্র তৈরি করবে তারা। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ষড়যন্ত্রমূলক আচরণ করছে উল্লেখ করে ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া ও ইরাক সহ মুসলিম বিশ্বে যতদিন পশ্চিমা আগ্রাসন চলবে ততদিন ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে বলেও জানান তেহরান। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। শীর্ষস্থান শক্ত করার লক্ষ্যে এমিরেটস স্টেডিয়ামে নিউ ক্যাসেল ইউনাইটেডসের মুখোমুখি হবে আর্সেনাল। আরেক ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সোয়ানসি সিটির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ দুটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত 9টায়। এদিকে রাত 11:30টায় ওয়াটফোর্ডের মাঠে আতিথ্য নেবে টেবিলের 3 নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি। আর সন্ধ্যা 6:45টায় ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে লিভারপুল। এরই মধ্যে লিস্টার সিটির চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে আর্সেনাল। তাই শীর্ষস্থান যাতে হাতছাড়া না হয় সেজন্য নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে এবার দুর্বল নিউ ক্যাসেল ইউনাইটেডকে আতিথ্য দিবে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। আর এই মুহূর্তে দলে কোনো ইনজুরি না থাকায় বেশ নিশ্চিন্ত কোচ। এদিকে সবশেষ 5 ম্যাচের একটিতেও গানারদের বিপক্ষে জয় না পাওয়ায় আক্ষেপ ঘোচানোর চেষ্টায় থাকবে ম্যাকপাইরা। তাই মিরাকেল কিছু না ঘটলে এই ম্যাচে জয়ের পাল্লাটা ভারী আর্সেনালের দিকেই। একই সময়ে ওল্ড ট্রাফোর্ডে দুর্বল সোয়ানসি সিটিকে আতিথ্য দিবে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে দুর্দান্ত খেলে ড্র করার কারণে লুই ভ্যান হলের প্রতি কিছুটা হলেও আস্থা ফিরেছে ক্লাব কর্তৃপক্ষের, যেখানে কিছুদিন আগেই ডাচম্যানের চাকরি হারানোর গুঞ্জন চলছিল। তবে সবশেষ 5 দেখায় 3 জয় পেয়ে এগিয়ে থাকা সোয়ানসি সিটিকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে ভ্যান হলকে। কিন্তু সবশেষ ম্যাচে হুয়ান মাতা ও অ্যান্থনি মার্শালের পারফরমেন্সে আশার আলো দেখছেন তিনি। এদিকে ওয়াটফোর্ডের ঘরের মাঠে আতিথ্য নেবে ম্যানচেস্টার সিটি, যে ম্যাচে খেলার সুযোগ পেলে তৃতীয় আর্জেন্টাইন হিসেবে প্রিমিয়ার লিগে 200তম ম্যাচ খেলা হবে পাবলো জাবালেতার। পাশাপাশি এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আরো শক্ত অবস্থান তৈরি হবে পেলেগ্রিনি শিষ্যদের। তবে এরই মধ্যে নিজের দলকে ইপিএল এর পরিপূর্ণ দল হিসেবে মন্তব্য করেছেন এই কোচ। এদিকে হর্নেটসদের বিপক্ষে সবশেষ দেখায় কোনোটাতেই হারের মুখ দেখতে হয়নি সিটিজেনদের। আর এবারের মৌসুমে প্রথম লেগের দেখায় গোলবারে একটি শটও করতে না পারার আক্ষেপটাও রয়েছে স্বাগতিকদের।
আরেক ম্যাচে সন্ধ্যায় স্বাগতিক ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে লিভারপুল। পরস্পরের দেখায় লিভারপুল এগিয়ে থাকলেও এবারের মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না ইয়র্গান ক্লপের শিষ্যদের। তবে সবশেষ দুটি খেলায় জয় পাওয়ায় কিছুটা হলেও আত্মবিশ্বাসী থাকবে অলরেডরা। কিন্তু চিন্তার বিষয় হলো দু দলের মধ্যে পয়েন্ট ব্যবধানে মাত্র 1 পয়েন্ট এগিয়ে থেকে সপ্তম অবস্থানে আছে লিভারপুল। তাই ষষ্ঠ অবস্থানে থাকা ম্যান ইউ এর সাথে টেবিলের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ভিন্ন আর কোনো উপায় নেই ক্লপের শিষ্যদের সামনে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। লা লিগার খবর। স্বপ্নিল একটি বছরের পর আবারও শিরোপা লড়াইয়ে মাঠে নামছে গেল বছরের সবচেয়ে সফল দল বার্সেলোনা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরও দৃঢ় করতে এসপিএনএল ঘরের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে শনিবার রাত 9টায়। দিনের অপর ম্যাচে ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ লেভান্তে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত 1টায়। রেকর্ডময় সফলতার একটি বছরকে সদ্যই বিদায় জানিয়েছে বার্সেলোনা। ব্যক্তিগত অর্জনের সাথে দলগতভাবে কাতালানরা পার করেছে ক্লাব ইতিহাসের অন্যতম সফল একটি বছর। কিন্তু সাফল্যের স্রোতে গানা ভাসিয়ে নতুন বছর আরো ভালো কিছু করতে চায় বস এনরিক ও তার শিষ্যরা। সে লক্ষ্যেই বছরের প্রথম ম্যাচে কাতালুনিয়া ডার্বিতে বার্সেলোনার প্রতিপক্ষ স্পানিওল। গেল ম্যাচে কাতালান জার্সি গায়ে 500তম ম্যাচের মাইলফলক স্পর্শ করা লিওনেল মেসি 2004 সালে স্পানিওলের বিপক্ষে অভিষেক হয় সর্বকনিষ্ঠ বার্সা খেলোয়াড় হিসেবে। এছাড়া কাতালোনিয়া ডার্বিতে সর্বোচ্চ 13 গোলের রেকর্ডও এই আর্জেন্টাইন তারকার দখলে। শুধু মেসি নয়, লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ ও 14 গোল করা নেইমার রয়েছে দুর্দান্ত ফর্মে। নেই কোনো ইনজুরি সমস্যা। বাড়তি পাওনা হিসেবে রয়েছে লিগে গেল 12 ম্যাচ স্পানিওলের বিপক্ষে অপরাজিত থাকার পরিসংখ্যান। অন্যদিকে গেল 8 বছর বার্সার বিপক্ষে জয়ের খরায় থাকা স্পানিওল প্রেরণা খুঁজতে পারে লা লিগার ইতিহাসে বার্সাকে সবচেয়ে বেশি হারের তিক্ততা উপহার দেওয়ার রেকর্ড থেকে। তবে কাতালানদের বিপক্ষে গেল 7 ম্যাচে মাত্র 1টি গোলের পরিসংখ্যান স্বাগতিকদের দুশ্চিন্তার কারণ। এদিকে 38 পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলা অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ লেভান্তে। পয়েন্ট টেবিলের তলানির দল লেভান্তে এখন পর্যন্ত জয় পায়নি রোজি ব্লাঙ্কোসদের বিপক্ষে। সেই সাথে রয়েছে সফরকারী হিসেবে গেল 9 ম্যাচ জয় বঞ্চিত থাকার রেকর্ড। অন্যদিকে ইনজুরি মুক্ত সিমিওনের শিষ্যদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। শায়লা পারভিন, সময় সংবাদ। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে সিরিজের চতুর্থ ওয়ানডে। এদিন টস হেরে লঙ্কানদের বিপক্ষে কিউইরা ব্যাট করতে নেমে 3 উইকেটে 75 রান তুলতেই বৃষ্টি বাধা হানলে বন্ধ হয়ে যায় ম্যাচ। এর আধ ঘন্টা পরেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। নেলসনের স্যাক্সটন ওভালে প্রায় 3.5 ঘন্টা দেরি করে শুরু হয় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ। ফলে ওভার কমিয়ে আনা হয় 24-এ। টস হেরে শুরুতেই কিউইদের হয়ে ব্যাটিংয়ে নামেন গ্যাপটিল ও লাথাম জুটি। লাথাম 9 রান ও গ্যাপটিল 27 রান তুলে আউট হলে উইলিয়ামসনকে সাথে নিয়ে দলের হাল ধরেন টেইলর। উইলিয়ামসন 12 রান করে আউট হন। দলীয় 75 রান হতেই আবারও বৃষ্টি হলে বন্ধ থাকে ম্যাচ। সব মিলিয়ে প্রায় 4 ঘন্টা খেলা বন্ধ থাকায় আম্পায়ার পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচটি। দুপুরের সময় এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জনসংখ্যা স্রোত ঢাকামুখী হওয়ায় রাজধানীতে আবাসন সংকট। বহুতল ভবন নির্মাণের পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ নগর বিদ্যুৎ। ভিক্ষুক ও ছিন্নমূলদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। উন্নয়নের ধারা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান। দেশে গণতন্ত্র নেই বলেই নির্বাচন পরবর্তী নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীন দল। অভিযোগ বিএনপির। মিথ্যাচার করছে দলটি, পাল্টা অভিযোগ আওয়ামী লীগের। কক্সবাজারের পর্যটন ব্যবসায় চাঙা ভাব। মেগা বিচ কার্নিভালকে কেন্দ্র করে 3 দিনে আয় প্রায় 250 কোটি টাকা। এবং ভারতের পাঞ্জাবে বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 3 সেনা ও 4 হামলাকারী নিহত। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলেও সন্ত্রাস বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি নয়াদিল্লির। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আর সঙ্গেই থাকুন সময়।